পরপর 3 দিন কামাইয়ের পর ঠিকে কাজের মাসি ডলি আসতেই মল্লিকা বলল, কি রে, পরপর 3 দিন ডুব মারলি? একটা ফোন করে জানাবি তো? আজকেও তো দেরি করে এলি, তোর দাদাবাবুর খাওয়ার সময় তো হয়ে এলো। ডলি বলল, সরি গো বৌদি, আমি আগে চটপট কাজটা সেরে নিয়ে বলছি। মল্লিকার স্বামী অর্পণ কাজে বেরিয়ে গেল। ডলি চায়ের কাপটা হাতে নিয়ে এসে বলল, বৌদি, এই 3 দিনে আমার বরের সঙ্গে সব হিসেব নিকেশ চুকিয়ে নিজের একটা আস্তানা ঠিক করে গোছাতে গোছাতে 3 দিন চলে গেল। মাথাটা এতটাই গরম ছিল, ফোন করার কথা মাথাতেই আসেনি গো। বরের সঙ্গে আবার নতুন করে কি হলো রে? বিয়েটা তো প্রেম করেই করেছিলি। সে তো নিজের টোটো চালিয়ে রোজগারপাতি ভালোই করে। তোর সব শৌখিনতার আসবাব দিয়ে ঘরও সাজিয়ে দিয়েছে। ডলি বলল, সবই ঠিক ছিল বৌদি, তার সঙ্গে টোটোতে যাওয়া আসা করতে করতেই প্রেম হয়েছিল। তার চেহারাখানাও ছিল মারকাটারি। 3 বছর আগে গণেশের প্রেমে হাবুডুবু খেতে খেতে একদিন এক কাপড়ে ঘর ছাড়লাম। বাবা মা আর সম্পর্ক রাখেনি। গণেশের ঘরটা বস্তিতে হলেও তার নিজের একখানা পাকা ঘর, কল, পায়খানা, বাথরুম ছিল। বাবা মা নাকি কোন কালে মারা গেছে। সে আমার জন্যে একটা একটা করে সব জিনিস দিয়ে ঘরও সাজিয়ে দিয়েছিল। সে আমাকে কাজ করতেও দিতে চায়নি। আমি শুধু তোমার বাড়িতেই কাজটা জোর করেই করছি। আমার মাইনের টাকাতেও সে কোনো দিন হাত দেয়নি। শুধু পেটে মত পড়লে মাঝে মাঝে আমাকে 2-4 ঘা মারত বটে, আবার নেশা ছুটলে পা ধরে কাঁদত। আমি সেটাতেও কিছু মনে করতাম না। এই তো 2 মাস আগে বিবাহবার্ষিকীতে একটা সোনার চেন দিল, দামি রেস্টুরেন্টে খাওয়ালো, সিনেমা দেখালো। আগের বারেও কানের দুল দিয়েছিল। বেশ সুখেই ছিলাম। বেশ কিছুদিন থেকে কানাঘুষো শুনছিলাম পাশের বস্তির ধুমসি বিধবা মালতীর সঙ্গে সে নাকি ঢলাঢলি করছে। কানে শুনে বিশ্বাস করিনি। ভেবেছিলাম আমার সুখ দেখে লোকে হিংসে করে বলছে। কদিন আগে তাকে বলেছিলাম, কাজ থেকে ফেরার পথে ভাঙা কানের দুলটা স্যাকরার কাছ থেকে সারিয়ে নিয়ে ফিরব, ঘরে ফিরতে দেরি হবে। মল্লিকা বলল, তারপর? তোমাদের বাড়ির কাজ করে কেমন আলসেমি লাগলো। বাড়ি ফেরার পথে 500 খাসির মাংস কিনে বাড়ি ফিরলাম। মাংসটা দাওয়ায় রেখে চাবি দিয়ে ঘর খুলতে দেখি ঘরটা ভেজানো। আস্তে করে ঠেলতে দেখি আমাদের খাটের বিছানায় ওরা দুজনে ঘনিষ্ঠ হয়ে লীলা খেলা করছে। মাথার রক্ত টকবক করে ফুটতে লাগলো। মাঝপথেই মালতী কোনো রকমে কাপড় জড়িয়ে ছুটে বেরিয়ে গেল। আমি তখন গনসার বুকে পা দিয়ে মা কালী, লাথি মারতে মারতে তার কোমর ভেঙে দিয়েছি। হাতের কাছে বটিখানা থাকলে তার শরীরের যন্ত্রখানা কেটে হাতে ধরিয়ে দিতাম। শালাকে জন্মের মতো হিঁচড়ে করে ছাড়তাম। মল্লিকা বলল, একা একা থাকতে পারবি? ডলি বলল, মাত্র 19 বছর বয়সে একা থাকবো কেন? একা থাকবো কোন দুঃখে? সব পুরুষ কি গণেশের মতো? গরিব বড়লোক সব সংসারেই গনসার মতো পুরুষও থাকে, আবার ভালো পুরুষও থাকে গো বৌদি। মল্লিকা বলল, তোর সাহস আছে ডলি। বৌদি, তোমরা বড়লোক শিক্ষিত ঘরের মেয়েরা বড্ড হিসেব করে চলো। তোমরা নিরাপত্তার ভয় করো, লোক লজ্জার ভয় করো, ভিতরের কষ্ট প্রকাশ হয়ে যাওয়ার ভয় করে সুখে থাকার ভান করো। আমরা সার কথা ভালোবাসা বুঝি। স্বামীর ভালোবাসা পেলে জীবন পাত করতে পারি, কিন্তু বেইমানি দেখলে জুতো মারতেও পারি। ডলি চলে গেলে মল্লিকা মনে মনে বলল, ডলির সঙ্গে তার জীবনের তফাৎটা ঠিক কোথায়? ডলির বর তাকে সুখের ঘর দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, তার শখ শৌখিনতা মিটিয়েছিল। তার স্বামী অর্পণও তাকে আরামে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রেখেছে। দামি দামি শাড়ি, কসমেটিক, গয়না দিয়ে তাকে মুড়ে রেখেছে। ডলির মতোই অর্পণের সঙ্গে তার বিয়ে অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে লিসার অন্যরকম সম্পর্কের কথাও সে কানাঘুষো শুনেছিল, বিশ্বাস করেনি। মল্লিকা এই সম্পর্কও একদিন হাতে নাতে ধরেছিল, যেদিন একটা ফাইল নেওয়ার জন্য সে এই ফ্ল্যাটে এসেছিল। চোখ ঝলসানো, উগ্র সুন্দরী, আধুনিক পোশাকে সেদিন তাকে প্রথম দেখেছিল মল্লিকা।
অর্পণের ভাতটা টেবিলে বেড়ে ইচ্ছে করেই তাকে ডাকার জন্য পর্দা সরিয়ে উঁকি দিয়ে দুজনকে ঘনিষ্ঠ আলিঙ্গনে চুম্বনরত অবস্থায় দেখে ফিরে আসার সময় অর্পণের নজরে পড়ে। অর্পণ কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে টেবিলে খেতে বসেছিল। এই ঘটনার 15 দিন পরেই তাদের বিবাহবার্ষিকী ছিল। সে এই অনুষ্ঠানে তার বাপের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনকে ঘটা করে নিমন্ত্রণ করেছিল। এলাহি অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাদের প্রত্যেককে দামি শাড়ি উপহার দিয়েছিল। তাকে বহু মূল্যবান ডায়মন্ডের সেট উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। তার বাপের বাড়ির সবাই তার সৌভাগ্য দেখে বলেছিল, এমন জামাই বহু ভাগ্যে মেলে। মল্লিকার 1.5 বছর বিবাহিত জীবনে অর্পণ তাকে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। তার সুদর্শন চেহারা পালিশ করা সৌজন্যের মুখোশে ঢেকে রাখত। মল্লিকার বাবা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের টিচার। মা গত 5 মাস থেকে ক্যান্সারে শয্যাশায়ী। প্রতি মাসে নিয়ম করে একবার অর্পণ তাকে সঙ্গে করে গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে মাকে দেখতে যায়। মাকে নিজে গাড়ি করে কেমো দিয়ে নিয়ে আসে, দামি ওষুধপত্র কিনে দেয়। তার বাবা মা অস্বস্তি নিয়ে কিছু বললে বলে, আমি তো আপনাদের ছেলের মতো, আপনাদের দেখভাল করা আমার কর্তব্য। মা বলে, তোমার মতো জামাই পাওয়া আমাদের তপস্যা বাবা। মা তার চোখের নিচে গভীর কালি দেখে বলে, খুকু, কিছু সুখবর আছে নাকি রে মা? ধরা পড়ার পর অর্পণের আচরণ এখন ডেসপারেট। সে এতদিনে নিশাকে নিয়ে ট্যুরের নামে হোটেলে গোপনে রাত কাটাতো। মদ খেলেও কখনো বাড়িতে খেত না। এখন প্রকাশ্যে অফিসের কাজের অজুহাতে লিসাকে মাঝে মাঝেই বাড়িতে নিয়ে আসে। রাত 10টা, 10:30 পর্যন্ত দুজনেই ড্রিঙ্কস নিয়ে ঘরের ভারী পর্দা ফেলে অফিসের কাজ করে। তারপর নিজে তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। মাঝে মাঝে যখন অর্পণ তার শরীর স্পর্শ না করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, তখন মল্লিকা বুঝতে পারে লিসা তার শরীরের খিদা মিটিয়েছে। কোনো কোনো রাতে সে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষিতা হয়। সেদিন অর্পণ লিসাকে সন্ধ্যের মধ্যেই সঙ্গে নিয়ে এসে বলল, মল্লিকা, আজ অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করতে হবে। আজ লিসা পাশের ঘরে ঘুমাবে। তুমি আমাদের জন্য একটু ভালো স্ন্যাক্সের ব্যবস্থা করে দাও। তুমিও সফট ড্রিঙ্কস নিয়ে আমাদের সঙ্গে বসতে পারো। আজ 3 জনে মিলে একটু আড্ডা দিয়ে রাতে খাওয়ার পরে কাজে বসবো। মল্লিকা বলল, তোমরা গল্প করো, আমার মাথা ধরেছে। অর্পণ বলল, 9:30টায় ডিনার রেডি করো। মল্লিকা নিজের ঘর অন্ধকার করে আকাশ পাতাল ভাবতে বসল। ডলির কথাগুলো তবে সব সত্যি? তার নিজের চাকরি না করার নিরাপত্তাহীনতা, তার মৃত্যু পথযাত্রী মা কষ্ট পাবে, বাবা ভেঙে পড়বে বলেই কি সে পড়ে পড়ে এত অপমান নিঃশব্দে মেনে নিচ্ছে? কতবার সে তার বাবা মাকে সব কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ভেবেছিল মা আর কটা দিনই বাঁচবে। খুব ভুল করেছে সে। আজ বস্তির মেয়েটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সামান্য একটা বস্তির মেয়ে যে হাত আর পাটুকু সম্বল করে সাহসটা দেখাতে পারলো, তার সেই সাহসটুকুও নেই। না, ডলি তাকে বড় একটা শিক্ষা দিয়ে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর মল্লিকা চুপচাপ বিছানায় শুয়ে থাকলো। অর্পণ 11:30টার দিকে একবার তার ঘরে উঁকি দিয়েছিল। মল্লিকা গভীর ঘুমের ভান করে পড়েছিল। মল্লিকা রাত 12টার পর মোবাইলটা হাতে নিয়ে পা টিপে টিপে অর্পণের কাজের ঘরে সামান্য পর্দা ফাঁক করে যা ভেবেছিল সেটাই দেখল। ঘরের বড় আলোটার জন্যে তার বেশ সুবিধাই হলো। পরদিন অফিস থেকে ফিরে অর্পণ মল্লিকাকে ফ্ল্যাটে দেখতে পেল না। শোয়ার ঘরে পেপার ওয়েট চাপা দেওয়া ছোট্ট একটা চিঠি নজরে এলো। চিঠিতে লেখা, অর্পণ, ডিভোর্সের নোটিশটা খুব তাড়াতাড়ি পাবে। মামলা কোর্টে উঠলে এককালীন ক্ষতিপূরণের অঙ্কটা তখনই জানতে পারবে, মল্লিকা। অর্পণ চিঠিটা পড়ে হো হো করে হেসে আপন মনেই বলল, তোর বাপের ঢের খরচা, পেনশনের টাকায় কদিন ফুটানি করতে পারিস দেখব। পা ধরে আশ্রয় চাইতে পথ পাবি না।
অর্পণের চমকটা পরদিন অফিসে অপেক্ষা করছিল। তার অধস্তন কর্মচারীরা মুখ টিপে হেসে তার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে চাইছিল। অর্পণ তার ঘরে এসে দেখল লিসা আসেনি। সঙ্গে সঙ্গেই লিসার একটা ফোন এলো। বলল, একবার ফেসবুকটা খুলে দেখো। ফেসবুক খুলে অর্পণ ভূত দেখার মতো চমকে গেল। তার আর লিসার ঘনিষ্ঠ মুহূর্তের গোটাচারেক ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। গালিগালাজের বন্যায় ফেসবুক তোলপাড়। আজকের গল্প সাহস, কলমে ছবি ব্যানার্জি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।